আবির ভেজা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আপনাদের এই তাল বাহানা আমি আর নিতে পারছি না। আব্বু, চাচ্চু, আমি আপনাদের দুজনকেই বলছি, আমি মেঘকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আমার জীবনের সবটুকু জুড়ে শুধু মেঘের অবস্থান। ওকে ছাড়া আমি আমার পৃথিবী কল্পনাও করতে পারবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ মেঘকে আমায় দিয়ে দিন। আমি ওকে রানী বানিয়ে রাখবো। আমি ওর গায়ে কোনোদিনও কোনো আঁচও পড়তে দিব না, প্লিজ। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, তুমি মেঘ মামনিকে ভালোবাসো এটা কোনোদিন বলেছো আমাদের? হ্যাঁ, এখন এসব বলে কোনো লাভ নেই। তুমি তোমার জীবনে ফোকাস করো। মেঘ মামনি তার জীবন নিয়ে খুব ভালো আছে। প্রায় ৫-৭ মিনিট আবির আর আলী আহমেদ খানের কথোপকথন চলল। আবিরের রাগ নিয়ন্ত্রণের বাহিরে, তবুও বারবার নিজেকে সান্ত্বনা দিচ্ছে, মনকে বোঝাচ্ছে মেঘের কিছু হয়নি, সব ঠিক আছে, মেঘের বিয়ে হতেই পারে না, তানভীর সব কিছু সামলে নিয়েছে। আবির শান্ত থাকলেও আলী আহমেদ খান বেশ ক্ষুব্ধ। মোজাম্মেল খান ফোন হাতে নিয়ে নিশ্চুপ বসে আছেন। আলী আহমেদ খান একাই আবিরের সাথে কথা কাটাকাটি করছেন। বাবা ছেলের মাঝে হালিমা খানও কিছু বলতে পারছেন না। আবির এক পর্যায়ে হালিমা খানের কাছে ছুটে গেল। শীতল চোখে হালিমা খানের দিকে তাকিয়ে হিমশীতল কণ্ঠে জিজ্ঞেস করল, মামুনি, তুমি তো জানো মেঘ কোথায়, প্লিজ বলো। বিশ্বাস করো, আমি তোমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। আবিরের চোখে পানি জমে আছে। হালিমা খান আবিরের কবজিতে হাত রেখে শীতল চোখে তাকালেন। কিছু বলার আগে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তুমি কি আমাদের মরার ভয় দেখাচ্ছ? এক মেয়ের জন্য তুমি মরে যাবে? আবির রাগান্বিত কণ্ঠে চেঁচালো, আব্বু, মেঘ এক মেয়ে না, ও আমার জীবনে আসে একমাত্র মেয়ে, যার জন্য আমি যা খুশি করতে পারি। আজ আমি যে অবস্থানে আছি সবটাই তার জন্য। গত 9টা বছর বুকের ওপর পাথর রেখে, নিজের আবেগকে চেপে রেখে নিজেকে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র আপনাদের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য, আর সেই যোগ্যতা দিয়ে মেঘকে আমার করে নেওয়ার জন্য। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখন এগুলো বললে আর কি হবে? হ্যাঁ, তার থেকে বরং ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। তোমার এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করল, আমি অন্য কিছু শুনতে চাচ্ছি না, শুধু বলুন আমার মেঘ কোথায়। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, মেঘ এখন আর তোমার নেই। কথাটা কানে ঢোকা মাত্র আবির ডান হাতের কবজি দিয়ে টেবিলের ওপরে থাকা কাচের জগ শক্ত করে ধাক্কা মেরে মাত্রাতিরিক্ত রাগে চিৎকার করল, মেঘ আমার মানে আমারই, মৃত্যু মেঘ আমারই থাকবে। আবিরের শক্ত হাতের ধাক্কায় পানি ভর্তি কাচের জগ সাথে 2টা গ্লাস ফ্লোরে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে হুমকি দিলেন, জিনিসপত্র ভাঙচুর করছো কেন? তুমি কি? আবিরের অগ্নিছোড়া দুচোখ দেখে থেমে গেলেন স্বয়ং আলী আহমেদ খান। আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। প্রথম দিকে বিষয়টা সেভাবে গুরুত্ব দেয়নি আবির, কিন্তু আবির অনবরত অসন্তোষজনক কথায় আবির আর টিকতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গতকাল থেকে খাওয়া নেই, শরীরে তেমন জোরও পাচ্ছে না, ঠিকমতো কথাও বলতে পারছে না। আবির আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের দিকে ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে। মোজাম্মেল খান এখন নির্বাক, যেন এখানে কিছুই ঘটেনি বা ঘটছে না। উনি গভীর মনোযোগ দিয়ে ফোন দেখছেন। আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে আবিরকে দেখছেন। আবির কিছু বলতে গিয়েও থেমে গেল। অকস্মাৎ এলোপাথারি ছুটল নিজের রুমের দিকে। 1 মিনিটের মধ্যে পুনরায় নিচে নামলো। 2 হাত পেছনে রেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, মেঘ কোথায় বলুন, নয়তো। মোজাম্মেল খান ফোন থেকে চোখ সরিয়ে আবিরের দিকে তাকালেন। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন, নয়তো কি? হ্যাঁ, মরে যাবে? জি। মোজাম্মেল খান দীর্ঘ সময় পর মুখ খুললেন, ছোট করে বললেন, আবির, মাথা ঠান্ডা করো। আমি পারছি না চাচু, মেঘকে। আবিরের কথা সম্পন্ন হবার আগেই আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, ঠিক আছে, যাও, মরে যাও। মোজাম্মেল খান তপ্ত স্বরে বলে উঠলেন, কি বলছো কি ভাইজান? আবির নীরের দৃষ্টিতে আব্বুর মুখের পানে চেয়ে আছে। আলী আহমেদ খানও বরাবরের ন্যায় কঠোর রূপে বসে আছেন। অপ্রত্যাশিতভাবে আবির পেছন থেকে হাত সামনে এনে কপালের পার্শ্বদেশে রিভলভার ধরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে তেজপূর্ণ কণ্ঠে বলল, 10 মিনিটের মধ্যে মেঘ আমার সামনে না আসলে। বাকি কথা বলার আগে আলী আহমেদ খান আঁতকে উঠে বললেন, কি হচ্ছে কি? তুমি পাগল হয়ে আবিরের গেছো? হাতে রিভলভার দেখে আলী আহমেদ খান, মোজাম্মেল খান আর হালিমা খান একসঙ্গে কেঁপে উঠলেন।
সবার চোখে আতঙ্ক। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এতগুলো বছর যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, যাকে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে আগলে রেখেছি, তাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। হয় মেঘকে এনে দেবেন, নয়তো আমার লাশ দাফনের ব্যবস্থা করবেন। মোজাম্মেল খান মেরুদণ্ড সোজা করে বসে চটজলদি তানভীরকে কল দিচ্ছেন। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলছেন, আবির প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো, মেঘ এখনই আসতেছে। আলী আহমেদ খান আবিরের কাছে যেতে নিলে আবির দুপা পিছিয়ে তপ্তস্বরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করবেন না প্লিজ। মোজাম্মেল খান আলী আহমেদ খানকে টেনে সোফায় বসিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বললেন, আবির, আমি জানি তুমি এত দুর্বল মানসিকতার ছেলে নাও। ভাইজানের মতো তুমিও খুব বিচক্ষণ, তাই বোকার মতো এমন কোনো কাজ করো না যেটা তোমার সাথে সাথে এই পরিবারের সব সুখ শান্তি নষ্ট করে দেয়। আবিরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, গলা অবধি শুকনো মুখ, তবুও জিভ দিয়ে ঠোঁট ভেজানোর চেষ্টা করলো। মোজাম্মেল খানের দিকে অদম্য দৃষ্টিতে তাকিয়ে সুস্থির কণ্ঠে বলতে শুরু করলো, চাচ্চু, আপনি আমাকে যতই চতুর ভাবুন না কেন, সত্যি এটাই আমি বড্ড বোকা। যখন 6 বছরের অবুঝ মেয়েটা আকুল কণ্ঠে আমায় বলেছিল কখনো আমায় ছেড়ে যেতে পারবা না, আমি ও বোকার মতো তাকে ছুঁয়ে প্রমিস করেছিলাম, যাই হয়ে যাক না কেন আমি বেঁচে থাকলে কোনোদিনও ওকে ছেড়ে যাব না। আমি যদি বোকা না হতাম তাহলে সেদিন ওকে প্রমিস করতাম না, আর আজ আপনাদের সামনে চিৎকার করে বলতামও না যে আমার ওকেই লাগবে। হয়তো আমার জীবনটা মেঘ কেন্দ্রিক হতোই না, আর আমার জন্য আপনাদের এত বছরের ইতিহাস, ঐতিহ্য, মান সম্মানও এইভাবে নষ্ট হতো না। আবির শ্বাস ছেড়ে আলী আহমেদ খানের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আব্বু, আমি সত্যি দুঃখিত। আপনার মতো একদম বিচক্ষণ মানুষের সন্তান হয়েও আমি এত বোকা হয়েছি। হয়তো একটা মেয়ের জন্য নিজের জীবন দিতে একবার হলেও ভাবতাম। সবসময় আপনিই বলে এসেছেন, কখনো কাউকে কথা দিলে নিজের জীবন থাকা পর্যন্ত সেই কথা রাখার চেষ্টা করতে হয়। যেই মেঘের মোহে জর্জরিত আবিরের হৃদয়, সেই মেঘকে দেয়া কথা রাখতে না পারলে আমার এই জীবন রাখার কোনো প্রশ্নই আসে না। আমি না হয় বোকা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করবো। আবিরের দুচোখ বেয়ে স্বচ্ছনন্দ গতিতে অশ্রু গড়িয়ে পড়ছে। আবিরের মুখের পানে তাকিয়ে হালিমা খানও নীরবে কাঁদছেন। আলী আহমেদ খান অবাক লোচনে ছেলের মুখের পানে চেয়ে আছেন। এই আবিরকে উনি চিনতে পারছেন না। বোধশক্তি হবার পর থেকে আবিরকে কোনোদিনও এইভাবে কাঁদতে দেখেননি তিনি। আলী আহমেদ খান নিজের বন্ধু মহলে বরাবরই নিজের ছেলেকে একজন সাহসী, বুদ্ধিমান, দৃঢ় মানসিকতার মানুষ হিসাবে পরিচয় দিয়ে এসেছেন। আজ আবিরের এই রূপ দেখে নিজেই আঁতকে উঠছেন। মোজাম্মেল খানের চোখ ছলছল করছে। অতি সন্তর্পণে নিজের চোখ মুছে নিয়েছেন। আবির চোখ ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, 10 মিনিট সময় শেষ। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান একসঙ্গে ঘড়ির দিকে তাকালেন। মোজাম্মেল খান ব্যস্ত হতে তানভীরকে কল দিচ্ছেন। আলী আহমেদ খান আবিরকে বোঝাতে ব্যস্ত। আবির ঘড়ির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে মেঘ আমার চোখের সামনে না আসলে 1। মোজাম্মেল খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ওরা চলে আসছে, প্লিজ থামো। 2। মোজাম্মেল খান আর্তনাদ করছেন। অকস্মাৎ আলী আহমেদ খানের নজর মেন গেটের দিকে পড়ে। মেন গেট থেকে কিছুটা ভেতরে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রশস্ত আঁখিতে উদ্বেগ স্পষ্ট। ঘন ঘন শ্বাস ফেলছে। মেঘ এসেছে আরো কয়েক সেকেন্ড আগে। আবিরের মাথায় রিভলভার দেখে বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে দপদপ করে কাঁপছিল। কয়েক সেকেন্ডেই মস্তিষ্কে একের পর এক ঘটনা ঘুরপাক খাচ্ছিল। আজ থেকে আরো 7-8 মাস আগেই মিনহাজ বলেছিল আবিরের কাছে রিভলভার আছে। মেঘ তখন মিনহাজকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল, ইচ্ছে মতো ঝেড়েছিল। আজ চোখের সামনে সেই দৃশ্য দেখে মেঘের দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কেউ শক্ত হাতে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস ফেলতে পারছে না, এমনকি জোরে চিৎকার করে কিছু বলতেও পারছিল না। আলী আহমেদ খানের নজর পড়তে উত্তেজিত কণ্ঠে বললেন, ওই তো মেঘ। আবির পূর্বের ন্যায় রিভলভার ধরে ঘাড় ঘোরালো। সহসা নজর আটকালো এক অপরূপার পানে। বিস্ময়ের সমেত তাকালো আবির। মোহনীয় সেই দৃষ্টি। মেঘের পরনে গাঢ় হলুদ আর রানী গোলাপি পাড়ের শাড়ি, কাঁচা ফুলের গহনায় পুরো গা ভর্তি। কপালের ঠিক মাঝ বরাবর একটা গাঢ় গোলাপি রঙের জারবেরা ফুলের কারণে মেঘের মায়াবী আদল আরও বেশি রমণীয় লাগছে। মুখে বেশ ভারী মেকআপ, মনোমুগ্ধকর চোখ আর ঠোঁটের আর্ট দেখে আবির কয়েক মুহূর্তের জন্য অভিক্ষুব্ধ হয়ে রইল।
অন্যমনস্কতায় আবিরের দু চোখ বেয়ে তখনও নিরবধি অশ্রু ঝরছে। অলক্ষিতভাবে হাত থেকে রিভলভার পড়তে আবির আত্মজ্ঞানে ফিরল। মেঘ তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খানের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটলেও আলী আহমেদ খান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। আবির অব্যবহিতভাবে ছুটল, মেঘের ঠিক সামনে গিয়ে দুই হাঁটুতে ভর ফেলে ধপ করে বসে পড়ল। অকস্মাৎ মেঘের পেট বরাবর বলিষ্ঠ হস্তে ঝাপটে ধরে উচ্চস্বরে কান্না শুরু করলো। আবিরের নিরন্তর কান্না দেখে মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। পরপর আব্বু, বড় আব্বু আর ঘাড় ঘুরিয়ে আম্মুর পানে তাকালো। সকলেই নির্বাক চোখে তাকিয়ে আবিরের কান্নার গভীরতা বোঝার চেষ্টা করছেন। মেঘের ভেতরে চলমান তোলপাড় সামলে নিজেকে শান্ত করে চোখ নামিয়ে আবিরের পানে তাকিয়ে মোলায়েম হাতে আবিরের মাথা জড়িয়ে ধরল। মেঘের আদরের স্পর্শে আবির যেন কিছুটা স্বস্তি পেল। নিজের সর্বশক্তি দিয়ে মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের কান্নার শব্দে মেঘের বুকের ভেতর ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বলল, আবিরের কান্না থামার নামই নিচ্ছে না। গত ৩-৪ দিনে বুকের ভেতর যে ঝড় চলছিল, সেই ঝড়ের সমাপ্তি ঘটছে আজ। কাদম্বিনীকে দেখার প্রবল আকাঙ্ক্ষা, কণ্ঠ শোনার প্রখরতা, ছুঁয়ে দেখার উমেদ আবিরের অস্তিত্বকে উধাও করে তুলছে। তার উপর বাসার অবস্থা দেখে সারা জীবনের জন্য ইহজগতের সমস্ত মায়া ত্যাগ করতে বসেছিল। মেঘ বারবার ঢোক গিলছে, বুক খুঁড়ে কান্না বেরিয়ে আসার উপক্রম হলো। অকস্মাৎ তানভীর বাহির থেকে এসে মেঘের কাঁধে হাত রেখে উষ্ণ স্বরে বলল, চোখ বেয়ে যদি এক ফোঁটা পানি পড়ে আর কিঞ্চিত মেকআপও নষ্ট হয়, তাহলে তোর খবরই আছে। 2 ঘন্টা রাস্তায় বসে থেকে তোকে সাজিয়ে নিয়ে আসছে। আমি কিন্তু আর পার্লারে নিয়ে যেতে পারবো না। মেঘ তানভীরের মুখের পানে চেয়ে মৃদু হাসার চেষ্টা করলো। তানভীর সামনে গিয়ে যেই ফ্লোর থেকে রিভলভার উঠাতে যাবে, অমনি আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, এটা আমায় দাও। এইটুকু ছেলের হাতে এসব থাকতে হয় না। আজ থেকে এটা আমার কাছেই থাকবে। তানভীর রিভলভার উঠিয়ে আবিরকে এক পলক দেখে নিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন এই জগতে নেই। বড় আব্বুর কথা মতো তানভীর রিভলভার বড় আব্বুর হাতে দিয়ে দিল। মোজাম্মেল খান কপট দুষ্টুমির স্বরে বললেন, ভাইজান, তুমি যেন কেন কিনছিলা? আর কত বছর বয়সে কিনছিলা? আমি রাজনীতি করতাম, অনেকের সাথে শত্রুতা ছিল, তাই নিজের নিরাপত্তার জন্য কিনেছিলাম। বয়স যতই হোক, সেটা বড় বিষয় না। মোজাম্মেল খান হেসে বললেন, তোমার নিরাপত্তার প্রয়োজন আছে, আর আমার মেয়ের জামাইয়ের কি নিরাপত্তার প্রয়োজন নেই? আমার একমাত্র মেয়েকে বিয়ে দিচ্ছি, নিরাপদে না রাখতে পারলে বোঝাবো পরে। তানভীর দুই ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসছে। আবির তখনও মেঘকে জড়িয়েই বসে আছে। মোজাম্মেল খানের কণ্ঠে আমার জামাই শব্দটা কানে বাজতেই আবিরের কান্না কমে এসেছে। আলী আহমেদ খান চাপা স্বরে বললেন, আজই আমার ছেলেকে নিজের জামাই বলতে শুরু করে দিয়েছিস, হ্যাঁ? মোজাম্মেল খান সশব্দে হেসে বললেন, আমার আরও আগে থেকেই জামাই ডাকা উচিত ছিল, শুধুমাত্র তোমার মন খারাপ হবে ভেবে এতদিন ডাকিনি। চ্যালেঞ্জ তো সেই কবেই জিতে গেছি আমি। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, চ্যালেঞ্জে জিতেছিস বলি তো এতদিন এত খোঁচা দিয়েছিস আমায়, আর আমি চুপচাপ সহ্য করেছি। কিন্তু তোকে আমি আগেই বলেছিলাম, চ্যালেঞ্জে তুই জিতলেও আমি হার মানবো না। দেখলি তো, আমি হার মানিনি আর মানবও না। আরেকটা কথা, খুশি হইতেছিস হ, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে আর খোঁজা আসিস না। দোয়া কর যেন তোর জিত হারে পরিণত না হয়। আলী আহমেদ খান পুনরায় গিয়ে সোফায় বসলেন। মোজাম্মেল খান পেছনে যেতে যেতে শুধালেন, তুমি কি বলতেছো ভাইজান? বুঝিয়ে বলো। তানভীর কিছু বলতে যাবে তখনই মিম, মাদিয়া, আইরিন, আরিফ, জান্নাত, আসিফদের হইচই শুনতে পেল। আকলিমা খান, মাহমুদা খান, ইকবাল খান একসঙ্গে বাসায় ঢোকেন। ইকবাল খান প্রথমে ঢুকে আবিরকে দেখে গলা খাকারি দিয়ে বললেন, আবির, আশেপাশে ছোট ভাই বোনেরা আছে। মিমদের হই হুল্লোড়ের শব্দ কানে ঢুকতেই আবির মেঘকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। জান্নাত, আসিফ, আরিফ মিটিমিটি হাসছে। তারাও যে দেখেছে চোখ মুখের ইশারায় সেটাই বোঝাচ্ছে। ওদের সবার হাতে বেশ কয়েকটা শপিং ব্যাগ। মালিহা খান সবার পেছনে ছিলেন। উনি ভেতরে এসে আবিরের চোখে পানি দেখে এগিয়ে গেলেন। ছেলের চোখ মুছতে মুছতে ঠান্ডা কণ্ঠে বললেন, কাঁদছিস কেন? আলী আহমেদ খান সবাইকে এক পলক দেখে মালিহা খানকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তো দেরি করে আসলে কেন? আর কিছুক্ষণ আগে আসলেই ছেলের করুণ পরিণতি দেখতে পারতে। তখন তুমিও ছেলের মতো বসে বসে কান্না করতে। আবির শীতল কণ্ঠে বলল, আম্মু,
তুমিও কি জানতে? জানতাম, তবে এত কিছু জানতাম না। গতকাল সন্ধ্যার পর তোর আব্বু সবাইকে ডেকে হুট করে তোর আর মেঘের বিয়ে কথা বলে বসলেন। কারো কোনো আপত্তি আছে কিনা জিজ্ঞেস করলেন। যেখানে তোর আব্বু নিজে থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন আর ঘরের মেয়ে ঘরে থাকবে, এতে আমাদের তো খুশি হওয়ার কথা। তারপরও আমার তোকে নিয়ে একটু ভয় ছিল তুই রাজি হবে কিনা। তখন তোর আব্বু বলল তোর মতামত জেনেই উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাই আমিও রাজি হয়ে যাই। তোর আব্বু সবাইকে শর্ত দেন যেন তুই আসার আগ পর্যন্ত বাসার কেউ কোনোভাবে তোকে কিছু না জানায়। তুই তো জানিস ওনার কথা অমান্য করার আমার পক্ষে সম্ভব না, তাই তোকে কিছু জানাতে পারিনি। মালিহা খান শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে আবিরকে আবারও জিজ্ঞেস করলেন, তুই মেঘকে বিয়ে করতে রাজি তো, নাকি অন্য কাউকে পছন্দ করিস? আবির শীতল চোখে মালিহা খানের মুখের পানে তাকিয়ে রইল। মালিহা খান যে এইসবের কিছুই জানেন না এটা বুঝতে সময় লাগলো না। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান পকেট থেকে একটা ফোন বের করে টেবিলের ওপর রাখতে রাখতে মেকি স্বরে বলে উঠলেন, যে ছেলে 5146 মিনিটে 5738 বার কাউকে কল দিতে পারে, তাকে তুমি জিজ্ঞেস করছো সে বিয়ে করতে রাজি আছে কিনা? কি সুন্দর দৃশ্য! মালিহা খান কপাল গোটালেন। মোজাম্মেল খানও আশ্চর্য নয়নে তাকালেন। আবির ভ্রু কুচকে এগিয়ে গেল সোফার কাছে, পিছু পিছু মেঘও এগিয়ে গেল। মালিহা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, কিসের 5000 কত মিনিট আর 5000 কত কলের কথা বলছেন? আলী আহমেদ খান ফোনটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, এই যে ফোনটা, এটা মেঘ মামুনির ফোন। গত 3-4 দিন যাবৎ আমার কাছে রেখেছিলাম। একবার ভেবেছিলাম বন্ধ করে রাখবো, কিন্তু ছেলেকে পরীক্ষা করতে ফোনটা ইচ্ছে করে খুলে রেখেছিলাম। বিশ্বাস করবা না, মিনিটে 2-3 বার করে কল দেয়। আর আমি ফোনের দিকে তাকিয়ে কেবল ভাবছিলাম এই পাগল ছেলে আমার হতে পারে না। সবার নজর আবিরের দিকে। আবির কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ফিসফিস করে বলল, আমি ভাবতেও পারিনি আপনি এত কম কল দেবেন। অন্ততপক্ষে 10,000 কল আশা করেছিলাম। আবির ভ্রু কুচকে ভারী কণ্ঠে বলল, মুখটা বন্ধ রাখুন, নয়তো আপনার কপালে দুঃখ আছে। মালিহা খান উত্তেজিত কণ্ঠে বললেন, আবির তাহলে মেঘকে আগে থেকেই পছন্দ করে? মোজাম্মেল খান ঠাট্টার স্বরে বললেন, ভাবি, আমি এই কথাটাই ভাইজানকে গত 1 বছর যাবৎ বোঝাচ্ছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। ওনার একটাই কথা, ওনার ছেলে এমন কাজ করতেই পারে না। ভাইজান কেমন মানুষ এটা তো আপনার অজানা নয়। আবির মেঘ দুইজনেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। বাকিরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। মালিহা খান অবাক চোখে তাকিয়ে বলে উঠলেন, 1 বছর? মোজাম্মেল খান তপ্ত স্বরে বলতে শুরু করলেন, আমি 1 বছরের আরও 3 থেকে 4 মাস আগে জানতে পেরেছি। আমার এক বন্ধু একদিন আমাকে আবির আর মেঘের একটা ছবি পাঠিয়েছিল। সে আবিরকে চিনতে পারেনি। মেঘকে এক ছেলের সাথে দেখে আমাকে জানানোর জন্য ছবিটা পাঠিয়েছিল। ছবিটা দেখে আমার অবশ্য ওই রকম কিছু মনে হয়নি, কিন্তু মেয়ের বাবা যেহেতু, তাই মনে একটু সন্দেহে ঢুকেছিল। যেখানে আবির ভাষায় মেঘের সাথে ঠিকমতো কথা বলে না, যতটুকু বলে সেটাও বড় ভাইয়ের মতো ফরমাল কথাবার্তা, সেখানে আড়ালে সে আমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই থেকে আমি পর্যবেক্ষণ শুরু করলাম। আবিরের হালচাল বুঝতে বেশি সময় লাগলো না। মেঘ মিম দুজনের প্রতি আবির যথেষ্ট পজিটিভ, কিন্তু মেঘের প্রতি একটু বেশিই। সারা দুনিয়ার খবরেও তার বিশেষ মনোযোগ নেই। যেই মেঘের বিষয়ে কথা ওঠে অমনি সে মনোযোগী শ্রোতা হয়ে যায়। আজ পর্যন্ত আবির হাতে গোনা 2-1 দিন মেঘকে বাসা থেকে বাইকে নিয়ে বেরিয়েছে, অথচ সে প্রায়ই মেঘকে নিয়ে শহর ঘুরে। 2-1 বার আমি নিজের চোখে দেখেছি। তাদের রাস্তায় দেখে আমি বাসায় এসে তাদের জন্য অপেক্ষা করতাম, কিন্তু মেঘ আসলেও সাথে আবির থাকতো না। আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই যারা আমার মেয়েকে চেনে, তাদের সাথে দেখা হলেই বলতো, তোর মেয়েকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, সাথে তোর ভাইপো ছিল। ভাইজানকে বলাই উনি বিষয়টা পাত্তা দেননি, উল্টো আমায় যা খুশি বলেছেন। ওই রকম শক্ত প্রমাণ ছিল না বলে আমিও অনেক দিন ভাইজানকে কিছু বলতে যাইনি। হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, সন্ধ্যার পর দেখলাম আমাদের বাসা থেকে কিছুটা দূরে মেঘ আবিরের বাইক থেকে নামছে। আমি আনমনেই সেখানে দাঁড়িয়ে পড়লাম। সামনেই বাসা, এখানে নামার কারণ খুঁজে পেলাম না, তবুও তাকিয়ে রইলাম। মেঘ বাসার গেট পর্যন্ত ঢুকতেই আবির বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আমাকে দেখেছে কিনা জানি না,
কিন্তু সেদিন আমি আমার সন্দেহের প্রতি প্রমাণ পেয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে ভাইজানকে বিস্তারিত ঘটনা খুলে বললাম, কিন্তু উনি পূর্বের ন্যায় একই আচরণ করলেন। ওনার চোখে ওনার ছেলে নিষ্পাপ। ওনার একটাই কথা, আবির এমন ছেলেই না। আলী আহমেদ খান এবার ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলেন। কিন্তু আমি ভুল ছিলাম। আমি আবিরকে চিনতে বা বুঝতে ভুল করেছিলাম। আবিরের এত বছর বয়সে আমি কোনো দিনও কোনো বিষয়ে তাকে নিষেধাজ্ঞা দেইনি। রাজনীতি করতে নিষেধ করেছিলাম, কিন্তু সেটা আমার নিষেধাজ্ঞা ছিল না। আমি আবিরকে সবটা বুঝিয়ে বলেছিলাম। তারপর সে নিজেই ছেড়ে দিয়েছিল। দেশের বাইরে গেছে তার ইচ্ছায়, দেশে আসছে তার ইচ্ছায়। বাইক কিনা, বিজনেস স্টার্ট করা, ব্যাংক থেকে টাকা তোলা, এছাড়াও বাকি যা কিছু করেছে তার কোনো কিছুতে আমি আবিরকে নিষেধাজ্ঞা দেইনি। আমি শুধু কারণ জানতে চেয়েছি। কোনো কিছু করতে বারণ করলেও কেন বারণ করি সবসময় সেটাই বোঝাতে চাইতাম। হঠাৎ কোনো কারণে রাগ দেখালেও অফিসে বসে চা খেতে খেতে ছেলেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলতাম। এগুলো তোমরা জানো? না, জানো না। ছেলেদের বয়স 20 থেকে 25 বা তার উপরে গেলেই বাবা ছেলের সম্পর্কে বিশাল ফাটল ধরে যায়। সেই ফাটলের কেন হয় তা জানা নেই। আমাদের সম্পর্কে আমি সেই ফাটলটা ধরাতে চাইনি। আমি সবসময় একজন দায়িত্বশীল, নিষ্ঠাবান আর ভালো বাবা হওয়ার চেষ্টা করতাম। আমি নিজের নীতি নৈতিকতায় যতই কঠোর থাকি না কেন, আবিরের জন্য সবসময় নিজের বেস্টটাই করেছি। আমার ছেলে আমাকে তার বন্ধু ভাববে, তার মনের কথা বলবে, কাউকে ভালো লাগার কথা আমাকে জানাবে। আমি কি সেটা আশা করতে পারি না? আবিরের যখন যা প্রয়োজন ছিল সে নির্দ্বিধায় চেয়েছে, তাহলে মেঘকে কেন চাইতে পারলো না? হ্যাঁ, আমার ছেলে ভালোবাসার কথাও অন্য কারো মুখে কেন শুনতে হলো আমায়? আমার বারবার মনে হতো আবির মেঘকে পছন্দ করলে নির্দ্বিধায় আমাকে বলবে। আমি আমার জায়গায় কনফিডেন্ট ছিলাম। ওটাই কি আমার ভুল ছিল? হ্যাঁ? মাহমুদা খান, মালিহা খান, হালিমা খান সবাই নিশ্চুপ। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো। সরি আব্বু, আপনি আপনার জায়গায় ঠিক থাকলেও আমার মনে ভয় ছিল। একটা সময় পর্যন্ত আপনি সত্যি আমার বন্ধুর মতো ছিলেন। কখনো কিছু চাইতে গেলে বা বলতে গেলে দ্বিধাবোধ করিনি। এমনকি আম্মুর সাথেও এত কথা শেয়ার করিনি যত কথা আপনার সাথে শেয়ার করেছি। কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছিলাম আর না চাইতেও দূরত্ব বেড়ে যাচ্ছিল। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়িটা মনে প্রতিনিয়ত দাগ কাটছিল। আপনাদের ব্যবসা, সমাজ আর পরিবারের মান সম্মান আপনাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির সন্তানদের সঠিক মূল্যায়ন দিতে ভুলে যাচ্ছিলেন। আশেপাশের মানুষ কি বললো, সমাজ আপনাদের কতটা মূল্যায়ন করলো, কোথায় আপনাদের স্টেটাস ভালো, সেসব নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বাসায় কোন ছেলেটার মন খারাপ, কোন মেয়েটার মন খারাপ, ঠিক কী কারণে মন খারাপ সেটা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করতেন না। ধীরে ধীরে দূরত্ব বাড়লো, মনের টান কমলো। তবুও বলবো আপনি সত্যি একজন দায়িত্বশীল বাবা ছিলেন এবং আছেন। আমার পড়াশোনা চলাকালীন সময়ে আপনি সব ব্যস্ততার মাঝেও প্রতিদিন আমায় কল দিয়েছেন, খোঁজ নিয়েছেন। আপনার আশেপাশে মানুষের ভিড় থাকলেও আমার কলটা রিসিভ করে বাবার দায়িত্ব পালন করেছেন। আপনি বাবা হিসেবে বেস্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু ওই যে বললাম বন্ধুর মতো, ওই বন্ধুর মতো সম্পর্কটা হারিয়ে ফেলেছিলাম। মন খুলে কিছু বলতে ভয় পেতাম, তবুও সাহস নিয়ে নিজেকে গোছাচ্ছিলাম। বাসায় মেঘকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য যতটা সম্ভব মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দেশে ফেরার 1 বছর আগে অনাকাঙ্ক্ষিতভাবে ফুপ্পির সাথে আমার পরিচয় হলো। ফুপ্পি সম্পর্কে, এই বাসার নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত জেনে আমি দিশা হারিয়ে ফেলেছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যেখানে একমাত্র বোনের ভালোবাসার সম্পর্ক মেনে না নিয়ে 27 বছর সম্পর্ক ছিন্ন রাখতে পারেন, সেখানে আমি কে? আপনার নিয়ম নীতি আর মান সম্মানের জন্য আপনি সব করতে পারেন। মেঘকে না জোর করে আমার থেকে আলাদা করে দেন, সেই ভয়ে বাসায় ফিরে মেঘের কথা আপনাদের বলা তো দূর, মেঘের সাথেই ঠিক মতো কথা বলার সাহস পেতাম না। মেঘের থেকে নিজেকে গুটিয়ে রাখতাম, ওর চোখে চোখ রাখতে পারতাম না। প্রতিনিয়ত ভয় হতো আপনাদের নিয়ম নীতির ভিড়ে এই বুঝি আমি ওকে হারিয়ে ফেলবো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন। তার মানে তোমার ফুপির সাথে তোমার আগে থেকেই পরিচয় ছিল? অবশ্যই, এটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রাকিব তোমার বেস্ট ফ্রেন্ড, তার বোনকে তানভীরের মাধ্যমে বাসায় আনিয়েছ। রাকিবের বোনের বিয়ের খবর তোমার অজানা থাকার কথা না, আর সেখানে তার শ্বশুর শাশুড়ির সাথে পরিচিত হওয়াটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু তুমি যেসবভাবে ভয় পেয়েছিলে সেটা নিতান্তই তোমার ভুল ধারণা ছিল। তোমার ফুপির ঘটনা আজ থেকে বহু বছর আগের। তখনকার পরিস্থিতি বর্তমানের মতো ছিল না। তখন সমাজ প্রেমের বিয়েকে এত সহজভাবে মেনে নিতও না। কোনো বাড়ির মেয়ে পালিয়ে গেলে বা নিজের মতো বিয়ে করলে ওই এলাকার সেই মেয়ের আর তার পরিবারের নামে দুর্নাম ছড়িয়ে পড়তো।
সমাজের চোখে সেই পরিবার বিষাক্ত হয়ে যেত। বর্তমানে যুগ পাল্টে গেছে। প্রেমের সম্পর্ক মেনে নিতে পরিবার আর আগের মতো দ্বিধা করে না। ইকবাল খান শান্ত স্বরে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু তোমরা যেহেতু সব জানতে আর মেনেই নিয়েছিলে, তাহলে এতদিন কেন কিছু বললে না? মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, বললাম না, আমি মানলেও ভাইজান মানতে চাইনি। তারপর কি হয়েছে? কালই বা হঠাৎ ভাইজান মেনে নিলেন কিভাবে? কাল হঠাৎ মানলেন কেন এটা আমিও জানি না, কিন্তু ভাইজান এমনিতেই মেনে নেননি, এটা শিওর। 1 বছর আগে আমি যখন ভাইজানকে বিস্তারিত বলেছিলাম তখন ভাইজান বিশ্বাস করেননি। তখন আমি বলেছিলাম যেন আবিরকে উনি পরীক্ষা করেন। আবিরকে বিয়ের কথা বললে আবির কিভাবে রিয়েক্ট করে সেটাই বুঝতে চাইছিলাম। আবির স্পষ্টবাদী ছেলে, তাই ভেবেছিলাম সে মেঘের কথা বলে দিবে, কিন্তু সে বলল না। ভাইজান খাবার টেবিলে বসে আমার দিকে তখন অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিলেন, তাই আমিও আবিরকে রাগানোর জন্য অন্য মেয়ের কথা বলেছিলাম, যেন মনের কথা বলে দেয়। আবির এমনভাবে রিয়েক্ট করলো, সাথে 1 বছরের জন্য বিয়ে স্থগিত করে দিল। সবার সামনে কিছু না বললেও ভাইজান আড়ালে আমায় যাচ্ছে তাই কথা শুনিয়েছে। আবির মেঘকে ওই নজরও দেখে না, পছন্দ করে না, হ্যান ত্যান আরও অনেক কিছু। তখন আমার ভেতরেও জেদ ঢুকে। আমিও ভাইজানের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আবির মেঘকে পছন্দ করে এটা আমি প্রমাণ করেই ছাড়ব। তারপর শুরু হলো মেঘের জন্য ছেলে দেখা। আমার খুব কাছের বন্ধু দেশে ফেরায়, এমনিতেই তাকে আর তার বিবাহিত ছেলেকে বাসায় দাওয়াত দিলাম। আবিরকে শুনিয়ে বললাম মেঘকে দেখতে আসবে। ভেবেছিলাম আবির রিয়েক্ট করবে, কিন্তু না, আবির কোনো প্রকার রিয়েক্ট করলো না, মুখ ফুটে কিছু বললও না। তানভীর একাই রাগারাগি করলো ভাইজানের সামনে। আবারও প্রমাণ হয়ে গেল আমি ভুল, উনি ঠিক। ভাইজানের কাছে ভুল প্রমাণিত হলেও বিকেলে যখন বন্ধু আর তার ছেলে বাসায় না আসায় আমি আমার সত্যতার প্রমাণ পেয়েছিলাম। দ্বিতীয়বার তানভীর আবিরকে না জানিয়ে ছেলে আনার সিদ্ধান্ত নেই। সেবারও আবির কোনো না কোনোভাবে খবর পেয়ে গেছিল, হয়তো খবরটা বাসা থেকেই কেউ দিয়েছিল। তখন ভাইজান আমাকে বলেছিলেন আমি ছেলে বাসায় এনে তারপর যেন ওনাকে জানাই। ওনার কথার আসল মিনিং এটাই ছিল, মেঘের বিয়ে ভাঙার ব্যাপারে আমি শুধু শুধু আবিরকে সন্দেহ করছি। আবির এসবের কিছুই জানে না, পারলে ওনার সামনে প্রমাণ করতাম, নয়তো আবিরকে দোষারোপ না করতে। আমিও সেই কথা মাথায় রেখে ছেলে নিয়ে বাসায় আসলাম। হুট করে আবির বাসায় এসে চিৎকার করলো, নিজের ভালোবাসার কথা প্রকাশ করে উল্টো 6 মাস বিয়ে বন্ধের হুঙ্কার দিল। আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি সেদিন জিতে গিয়েছিলাম। ভাইজানের সামনে প্রমাণ করে দিয়েছিলাম মেঘের প্রতি আবিরের অন্যরকম টান আছে। কিন্তু ভাইজান মানতে পারল না, উনি আমার কাছে হেরে গেছেন, এটা উনি মানতেই পারছিলেন না। আমার যে তার খুশি সহ্য করতে না পেরে ভাইজান আবিরের উপর ইচ্ছে মতো রাগ ঝাড়লেন। আবিরও রাগ করে বাসা ছেড়ে চলে গেল। 2-3 দিন পর ভাইজানের রাগ কিছুটা কমেছে, তখন নিজের হার মেনে নিয়ে আবিরকে বাসায় আনার চেষ্টা করেছেন। তবে এটা ঠিক, ভাইজান বহুবার চেষ্টা করেছেন আবির যেন মেঘের কথা ভাইজানকে জানায়, তার জন্য ভাবিকে দিয়েও চেষ্টা করিয়েছেন। আবির বাইরে যাওয়ার আগের দিন সকালেও ভাইজান আবিরকে জিজ্ঞেস করেছিলেন আবির কিছু বলতে চায় কিনা, কিন্তু আবির কিছুই না বলে চলে গিয়েছিল। এদিকে ভাইজান নিজের হার মন থেকে মানতে পারছিলেন না, তাই প্রতিনিয়ত আমার সাথে ফোঁস করতেন। খানবাড়িতে ক্ষণিকের নিস্তব্ধতা বিরাজমান। সবাই এতক্ষণ আশ্চর্য নয়নে তাকিয়ে মোজাম্মেল খানের কথাগুলো শুনছিল। মেঘ আবিরের মুখের পানে স্থির দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু আবিরের অভিব্যক্তি ঠিক বোঝা যাচ্ছে না। ইকবাল খান আর মোজাম্মেল খান টুকটাক কথা বলছেন, বাকিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। ডেকোরেশনের জন্য আসা 3-4 জন ছেলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ছাদে যাচ্ছে। সিঁড়ির কাছাকাছি যেতে আলী আহমেদ খান হুঙ্কার দিলেন, তোমাদের আর কতক্ষণ লাগবে? বাসায় মেহমান আসার সময় হয়ে গেছে, অথচ তোমাদের কাজই শেষ হচ্ছে না। বেশিক্ষণ লাগবে না আঙ্কেল। এই কথা সকাল থেকে শুনে আসছি। এমন তাড়াহুড়োতে কাজ করছো যে বিয়ে বাড়িকে পুরো স্বাধীনতা দিবসের সাজে সাজিয়ে ফেলেছ। শুধু লাল সবুজ দিয়ে কেউ বিয়ে বাড়ি সাজায়? হ্যাঁ, সরি আঙ্কেল, সত্যি বলতে তাড়াহুড়ো করতে গিয়ে আগে চেক করতে মনে ছিল না, এখন আর ভুল হবে না। শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, এমনভাবে সাজাবে যেন বাড়ির সাজ দেখেই এলাকার মানুষ তাক লেগে যায়। টাকা নিয়ে একদম ভেবো না। জি আঙ্কেল। ছেলেগুলো ছাদে চলে যাচ্ছে। মোজাম্মেল খান আচমকা ধীর কণ্ঠে বললেন,
ভাইজান একটা কথা বলি। হ্যাঁ। মোজাম্মেল খান শীতল কণ্ঠে বললেন, আমি 1 বছর যাবৎ ওদের বিয়ের কথা বলতেছি, তবুও তুমি রাজি হলে না। হঠাৎ কি এমন হলো যে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিলে, তাও আবার আগামীকালই বিয়ে? তোর ছেলের জন্য। মানে? তানভীর বলছে মেঘকে আবিরের কাছে বিয়ে না দিলে আবির নাকি মরে যাবে। সবাই অতর্কিতে আবিরের দিকে তাকালো, অথচ আবির রুষ্ট চোখে তানভীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগান্বিত কণ্ঠে বলল, শালা মরে যাওয়ার কথা বলতে বলেছি তোকে। তানভীর ঠোঁট চেপে ডান হাতের 2 আঙুলে কান ধরে বিড়বিড় করে বলল, সরি, মুখ ফসকে বেরিয়ে গেছিল। ধুর শালা। তানভীর কপট রাগী স্বরে বলল, শালা না, সম্বন্ধে। আবির ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, তোকে আমি দেখে নেব। মাহমুদা খান বললেন, আবির, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে, রেডি হতে হবে তো নাকি? আবির ঘড়ির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই ভর দুপুরে রেডি হয়ে কি করব? আলী আহমেদ খান মেঘকে ইশারা করে গম্ভীর কণ্ঠে বললেন, আমার বৌমার শহর ঘুরে গায়ে হলুদের ফটোশুট করার ইচ্ছে। যাও, শাওয়ার নিয়ে ঝটপট রেডি হও। আবির মেঘের দিকে একবার তাকালো, পরপর সবার দিকে এক নজর তাকিয়ে আচমকা মেঘকে কোলে তুলে নিল। আলী আহমেদ খান সহ উপস্থিত সবাই আঁতকে উঠল। মেঘ অস্পষ্ট গলায় আর্তনাদ করে উঠল। আলী আহমেদ খান তপ্ত স্বরে বললেন, তোমাকে রুমে গিয়ে শাওয়ার নিতে বলছি, তুমি ওকে কোলে নিয়েছো কেন? আবির রাশভারী কণ্ঠে বলল, আমি আপনাদের কাউকে বিশ্বাস করি না। কোন ভরসায় রেখে যাব এখানে? যদি আবার লুকিয়ে ফেলেন, আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, সরি। আবির মেঘকে কোলে নিয়ে নিরুদ্বেগ ভঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠছে। তানভীর হাত দিয়ে মুখ চেপে হাসছে। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান স্তব্ধ চোখে সেদিকে তাকিয়ে আছে। বাড়ির মহিলারাও থম মেরে দাঁড়িয়ে আছেন। 3 দিন আগে সন্ধ্যার অনেক পর আলী আহমেদ খান অফিসে নিজের কেবিনে বসে কাজ করছিলেন। মোজাম্মেল খান আজ অফিসে আসেননি। আবির সিফাতের উপর রাগ করে দুপুরের দিকে অফিস থেকে চলে গেছে। ইকবাল খান সন্ধ্যা পর্যন্ত ছিলেন। হঠাৎ বাসা থেকে কল আসছে, বাজার নিয়ে যেতে হবে, তাই উনিও সন্ধ্যার দিকে চলে গেছেন। সিফাত কাজ শেষ করে অনেকক্ষণ এমনিতেই বসে বসে আলী আহমেদ খানের সাথে গল্প করছিল। রাত বেশি হওয়ায় সিফাতকেও ছুটি দিয়ে দিয়েছেন। সিফাত অফিস থেকে বের হওয়ার 10 মিনিটের মধ্যে রাকিব আর রাসাল আলী আহমেদ খানের কেবিনের সামনে উপস্থিত হলো। রাকিব সালাম দিয়ে মৃদুস্বরে বলল, আঙ্কেল, ভেতরে আসতে পারি? আলী আহমেদ খান কপালে ভাঁজ ফেলে বললেন, আরে রাকিব যে, আসো আসো, ভেতরে আসো। রাসেলকে খানিক দেখে কিছুটা চিন্তিত স্বরে জানতে চাইলেন, কি ব্যাপার, তোমরা হঠাৎ আমার কাছে কি মনে করে? রাকিব পিছন ঘুরে কিছুটা তপ্ত স্বরে ডাকলো, এই তানভীর, ভেতরে আয়। তানভীর গুটি গুটি পায়ে রুমে এসে মাথা নিচু করে দাঁড়ালো। রাকিবদের সাথে তানভীরকে দেখে আলী আহমেদ খান একটু বেশি অবাক হলেন। তানভীরের দিকে তাকিয়ে গরুগম্ভীর কণ্ঠে শুধালেন, কি হয়েছে? রাকিব শ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলো। প্লিজ না করবেন না। ঠিক আছে, বলো। রাসেল এবার সাহস করে বলল, আঙ্কেল, আবির একজনকে খুব বেশি পছন্দ করে, তাকে বিয়ে করতে চাই। এখন আপনার সমর্থন প্রয়োজন, প্লিজ না করবেন না। আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, আবির তোমাদের পাঠিয়েছে? তানভীর চটজলদি উত্তর দিল, না না, ভাই কিছু জানে না, আমরা নিজে থেকে আসছি। রাকিব ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, আঙ্কেল, এখানে আসার ব্যাপারে আবিরকে আমরা কিছুই জানাইনি। আবির জানলে কখনো আসতে দিত না, কিন্তু চোখের সামনে আবিরের এত কষ্ট দেখে আমাদের সহ্য করতেও কষ্ট হয়। আবির আপনাকে খুব সম্মান করে, শুধুমাত্র আপনাদের কথা ভেবে নিজের মনের আবেগ প্রকাশ করতে পারে না। সত্যি বলতে আবির মেঘকে অনেক বেশি ভালোবাসে আঙ্কেল, মেঘকে বিয়ে করতে চায়, কিন্তু আপনারা রাজি হবেন কিনা সেই ভয়ে এতদিন আপনাদের কিছু বলতে পারছিল না। আর না মেঘকে কিছু বলেছে। এখন মেঘও আবিরকে খুব পছন্দ করে। আপনি ওদের সম্পর্কটা মেনে নিন প্লিজ আঙ্কেল। আবির আজ বাসায় নিজের মনের কথা জানাবে, মানে মেঘকে বিয়ে করার কথা বলবে। আপনি প্লিজ রাজি হয়ে যাবেন। একমাত্র আপনি বললে সবার, মানে বাসার সবাই মেনে নিবে। যদি আমি মেনে না নেই তখন? রাকিব আঁতকে উঠে বলল, আঙ্কেল, এমন কিছু করবেন না প্লিজ। কেন করব না? আমার ছেলের জন্য বউ খোঁজার অধিকার কি আমার নেই? সে নিজে কিছু বলতে সাহস পাচ্ছে না বলে তোমাদের পাঠিয়েছে, আর তোমরাও আমাকে মানাতে চলে আসছো। শোনো, তোমাদের বন্ধুকে বলে দিও আমি ওর সম্পর্ক মানবো না। তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
কেন মানবেন না বড় আব্বু? আমার ইচ্ছে আমি ছেলেকে দেখে শুনে বিয়ে করাবো। তোমার কোনো আপত্তি আছে? জি। কি? বনু আর ভাইয়া দুজন দুজনকে ভালোবাসে, সেখানে অন্য কাউকে দেখার প্রশ্ন আসে না। তাছাড়া আপনি ভাইয়ের জন্য অন্য কোনো মেয়ে দেখলেও বিশেষ কোনো লাভ হবে না, কারণ ভাইয়া আমার বোন ছাড়া কারো দিকে তাকিয়েও দেখবে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তানভীর, তুমি কি জানো না খান বাড়িতে প্রেম নিষিদ্ধ? প্রেম নিষিদ্ধ বলে ভাইয়া বোনের সাথে প্রেম করার চিন্তাও করেনি, সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি চান না ভাইয়া ভালো থাকুক? হ্যাঁ চাই, কিন্তু আমার নিয়ম নীতি ভেঙে নয়। তানভীর রাগে ফোঁস করে বলে ফেলল, কোন নিয়ম নীতি ভাঙার কথা বলছেন? যে নিয়ম নীতি সন্তানের খুশি সহ্য করতে পারে না, সেই নিয়ম নীতি চিরতর ভেঙে দেওয়া উচিত। আপনাদের নিয়ম নীতি কি সন্তানের জীবনের থেকেও বেশি দামি? মানে? তানভীর চুপ হয়ে গেছে। আলী আহমেদ খান পুনরায় বললেন, কি বলতে চাচ্ছ? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, মেঘকে না পেলে ভাইয়া সুইসাইড করবে। আলী আহমেদ খান বর্ষা থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন। হোয়াট? রাকিব শীতল কণ্ঠে বলল, জি আঙ্কেল, আর বিষয়টা এখন মজার জায়গাতেও নেই। আবিরের সাথে আমি পার্সোনালি অনেকবার কথা বলেছি, তার ঘুরে ফিরে সেই একই কথা। প্রায় 30 মিনিটের মতো তানভীর, রাসেল, রাকিব আর আলী আহমেদ খানের আলাপচারিতা চলল। একদম শেষ পর্যায়ে আলী আহমেদ খান শর্ত সাপেক্ষে আবিরদের সম্পর্কটা মোটামুটিভাবে মেনে নিয়েছেন। রাকিবদের বিদায় দিয়ে তিনি তানভীরের সাথে আরও প্রায় 40 মিনিটের মতো কথা বলেছেন। সেখানে বসেই আবিরকে রাজশাহী পাঠানোর পরিকল্পনা করেন। আবিরকে একেবারে বাসে উঠিয়ে তারপর মাহমুদা খানের সাথে দেখা করতে যান। ওনার সাথে আলোচনা শেষ করে আলী আহমেদ খান বাসায় ফিরে সরাসরি মেঘের রুমে যান। মেঘ তখন বিছানায় বসে বসে আবিরের দেওয়া আংটিটা দেখছিল আর আনমনে কত কি ভাবছিল। হঠাৎ আলী আহমেদ খান রুমে ঢুকতেই মেঘ থতমত খেয়ে হাত পেছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের হুঙ্কারে সঙ্গে সঙ্গে হাত সামনে এনে আংটি দেখাতে বাধ্য হলো। আলী আহমেদ খান গরুভার কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আবিরকে ভালোবাসো? মেঘ অবাক লোচনে তাকিয়ে আবিরের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু আলী আহমেদ খানের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতো সাহস মেঘের নেই। তাই বাধ্য হয়ে বলল, জি। বিয়ে করতে চাও? মেঘ আঁতকে উঠে শীতল চোখে তাকালো, কিছুক্ষণ নীরব থেকে ধীর কণ্ঠে বলল, আপনারা রাজি থাকলে। আলী আহমেদ খান গরুভার কণ্ঠে বলে উঠলেন, তুমি সত্যি সত্যি আবিরকে ভালোবাসলে আর বিয়ে করতে চাইলে আমি যা বলবো তা মানতে হবে। যদি রাজি থাকো তাহলে 3 দিন পরই তোমাদের বিয়ে দিয়ে দেবো। বলো, রাজি আছো? মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে রইল। আলী আহমেদ খান পুনরায় বললেন, আবারও বলছি, যদি আবিরকে নিজের করে পেতে চাও তাহলে আমার শর্ত মানতে হবে। আবিরকে চাও কি না? মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, চাই। ঠিক আছে, তোমার ফোনটা আগামী 3-4 দিন আমার কাছে জমা থাকবে, আর তুমি কোনোভাবেই আবিরের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না। আমার সিদ্ধান্ত ছাড়া বাসার বাইরে পাও রাখবে না। মেঘ শক্ত কণ্ঠে জানতে চাইল, এগুলো কেন করতে হবে বড়াব্বু? আলী আহমেদ খান মেঘের মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি আবিরের বউ হলে সম্পর্কে আমি তোমার কি হব? আলী আহমেদ খানের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল। মনের ভেতর উত্তর থাকা সত্ত্বেও দেওয়ার মতো শক্তি পাচ্ছে না। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, শ্বশুর আব্বু হবো তো নাকি? শ্বশুরাব্বু কথাটা শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে। কান দিয়ে অনবরত উষ্ণ ভাব বের হচ্ছে। আলী আহমেদ খান মুচকি হেসে বললেন, আমার তো মেয়ে নেই, তাই আমার অনেক দিন ইচ্ছে ছিল আমার ছেলের বউ মানে আবিরের বউ আমাকে আব্বাজান বলে ডাকবে। আজ আমি আমার ছেলের বউকে পেয়েছি, তাই আজ থেকে তুমি আমায় আব্বাজান ডাকবে। এই অনিশ্চিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মেঘ কি করবে বুঝতে পারছে না। হঠাৎ কি ভেবে ওড়না টেনে মাথায় দিয়ে তৎক্ষণাৎ পায়ে হাত দিয়ে সালাম করলো। আলী আহমেদ খান সালামি দিতে দিতে বললেন, আব্বাজান বলো না একটু শুনি। মেঘের বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে গেছে। ইদানিং আবিরের সামনেও এতটা লজ্জা পায় না যতটা লজ্জা বড় আব্বুকে সামনে পাচ্ছে। মেঘ নিজের সাথে যুদ্ধ করে বুকে সাহস নিয়ে আস্তে করে বলল, আব্বাজান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনের আশা আজ পূরণ হলো। এখন বলো, তুমি কি তোমার আব্বাজানের জিদ দেখতে চাও না? তোমার আব্বু প্রতিনিয়ত আমার সাথে খোঁজাখুঁজি করে, অথচ আমি কিছুই বলি না। তুমি যদি আমার কথা মানো তাহলে এবার আমি জিতবো। তুমি কি চাও না আমি জিতি? কি? জি চাই। ঠিক আছে, আমাদের মধ্যকার আলোচনা যেন তোমার আব্বুর কানে না যায়। এখন বলো, তুমি কি আমার শর্তে রাজি আছো? জি, আমি সব শর্তে রাজি, কিন্তু
আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন। কিন্তু কি কিছু লাগবে? মেঘ মাথা নিচু করে শক্ত কণ্ঠে বলল, আমার শুধু আবির ভাইকেই লাগবে। তোমার আবির ভাইকে তুমি ঠিক সময় পেয়ে যাবে, চিন্তা করো না। সেদিনের পর থেকে তানভীর আর মেঘ দুইজনকে আলী আহমেদ খান যা বলেন তারা তাই করে। মেঘকে নিয়ে শপিংয়ে যাওয়া, ফেসিয়াল করতে পার্লারে নিয়ে যাওয়া, এমনকি তানভীর এলাকার স্পাইগুলোকে পর্যন্ত আবিরের কল ধরতে নিষেধ করে দিয়েছে। সবই আলী আহমেদ খানের কথায় করেছে। ওনার কথা না মানলে উনি মেঘ আর আবিরের বিয়ে মানবে না, এই আতঙ্কে তানভীর সব মেনে নিয়েছে। প্রথম দুদিন বাসার কেউই কিছু জানতে পারেনি, কিন্তু একদিন সিফাত কাউকে না জানিয়ে বাসায় চলে আসায় কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। সিফাতের চালচলন খুব একটা সুবিধাজনক মনে হয়নি, তাই আলী আহমেদ খান পরিকল্পনা করে তানভীরকে দিয়ে মেঘকে বাহিরে পাঠিয়ে দিয়েছিল। সিফাত বাসা থেকে যাওয়ার পর থেকে বাসায় সিফাতকে নিয়ে টুকটাক আলোচনা শুরু হচ্ছিল। মেঘের কানে এসব গেলে মেঘ কষ্ট পাবে, তাই উনি একদিনের মধ্যেই সব কিছু রেডি করে বাসার সবাইকে জানিয়ে দিয়েছে। মোজাম্মেল খান আগে থেকেই রাজি ছিলেন। তাছাড়া মেঘেদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত তেমন কার্যকর নয়, সেজন্য আলী আহমেদ খানের কথাই শেষ কথা ছিল। বর্তমান লজ্জায় আশার মেঘ জোরপূর্বক নিজের চোখ বন্ধ করে রেখেছে। আবির আবেগান্বিত দৃষ্টিতে মেঘকে নিহারা করছে। আশেপাশে না তাকিয়ে আবির সরাসরি নিজের রুমে গিয়ে মেঘকে কোল থেকে নামালো। মেঘের দিকে তাকিয়ে উদ্দীপ্ত কণ্ঠে জানতে চাইল, আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছিস? এই যে সারা জীবনের জন্য পেতে যাচ্ছি। আবির মুচকি হেসে বলল, তুই এমনিতেও আমারই। মেঘ হঠাৎই ভ্রু কোঁচকাল। আবিরের চোখে চোখ রেখে আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি মাথায় রিভলভার ধরেছিলেন কোন সাহসে? যদি আপনার কিছু হয়ে যেত? তোকে না পেলে সত্যি কিছু একটা হয়ে যেত। বাজে কথা বলবেন না। আবির মুচকি হেসে ফোনে সম্পূর্ণ ভলিউম দিয়ে গান চালিয়ে অতর্কিতে নাচতে শুরু করলো। মেঘ বিহব্বল হয়ে তাকিয়ে আবিরের নাচ দেখছে। আবির পুরোপুরি জ্ঞানশূন্য অবস্থায় নেচেই চলেছে। রুমের দরজা খোলা থাকায় নিচ পর্যন্ত গানের শব্দ আসছে। সবাই অবচেতন মনে চোখাচোখি করলো। মিম মাঝখান থেকে বলে উঠল, আমি গিয়ে দেখবো। আরিফ নিরুদ্বেগ ভঙ্গিতে বলে উঠল, সব ব্যাপারে মাত বলি। মিম ভেঙচি কেটে বলল, তোমার কোনো সমস্যা? তানভীর ব্যস্ত কণ্ঠে বলল, ভাইয়া জামা কাপড়গুলো দিতে হবে, আমি যাচ্ছি। মোজাম্মেল খান উদ্বেগপূর্ণ ভঙ্গিতে বললেন, হ্যাঁ হ্যাঁ, দেখো খুশিতে পাগল হয়ে গেছে কিনা। তানভীর মৃদু হেসে ছুটল। নিজের রুম থেকে আবিরের জামা কাপড় নিয়ে আবিরের রুমের দরজায় এসে থমকালো। আবিরের এলোপাথারি নাচ দেখে সহসা পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করলো। মেঘ এক কর্নারে দাঁড়িয়ে হাত দিয়ে মুখ চেপে নির্বাক চোখে আবিরের তৃপ্ত আদলে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে চিৎকার করে কান্না করা মানুষটা এখন কি সুন্দর হাসছে। তানভীর মেঘকে আস্তে করে ডাকলো। মেঘ এগোতেই আবিরের জামা কাপড়গুলো মেঘের হাতে দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ভাইয়াকে একটু তাড়াতাড়ি রেডি হতে বলিস, ফটোগ্রাফার ওয়েট করছে। আর হ্যাঁ, তোর বান্ধবীকে অনেকগুলো কল দিয়েছে, একবার অর্ধেক কথা শোনার পর থেকে কলও রিসিভ করে না। মেঘ মেঘেশ্বরে বলল, তোমার প্রেমিকা তুমি সামলিও, আফসোস। কেউ একজন বলেছিল সময় হলে জানাবো, তার সময়ও হলো না আমাকে কিছু জানানোর। তানভীর মেঘের মাথায় আস্তে করে গাঁটটা মেরে বিড়বিড় করলো, আমাকে আগে তুই তো প্রপোজ করে ফেলেছিস। আমি আমার ভাবি বানানোর জন্য প্রপোজ করেছি, তোমার প্রেমিকা বানাতে নয়। ওকে ওকে ওকে। মেঘ জামা বিছানার উপর রাখছে, এর মধ্যে তানভীর আচমকা ডাকলো, ভাইয়া। তানভীরকে আগে দেখলেও আবির নাচের মনোযোগ নষ্ট করেনি। এখন তানভীরের ডাকে ফোনের দিকে নজর পড়তেই থামলো। গরুগম্ভীর কণ্ঠে বলল, শালা তুই দাঁড়া শুধু। আবির দৌড় দেওয়ার আগেই তানভীর দু হাতে আবিরের রুমের দরজা চাপিয়ে দৌড়ে ব্যালকানি পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ঘন ঘন শ্বাস ফেলছে। আলী আহমেদ খান মৃদু স্বরে জানতে চাইলেন, এভাবে ছুটছো কেন? আবির মেঘ কি করে? তানভীর সিঁড়িতে দাঁড়িয়ে আবিরের নাচের ভিডিও অন করলো। 5 থেকে 7 সেকেন্ড চলার পরই অফ করে দিয়েছে। ঠোঁটে হাসি রেখে বলল, খুশিতে পাগল না হলেও নাচতে নাচতে নিশ্চিত পাগল হয়ে যাবে। উপস্থিত সবাই একসঙ্গে হেসে উঠল। এদিকে মেঘ আবিরকে থামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল, আপনি আমার ভাইকে মারতে চাচ্ছেন কেন? মারবো না তোকে, চুমু খাবো। অবশ্য চুমু খাওয়ার জন্য তো তুই আছিস। মেঘ ঠোঁট উল্টিয়ে নিরেট দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, ইস, ভাল লাগে না। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছে?
সে যে গুজে পুরো পুতুল হয়ে আসছিস, ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। ধুর, ভাল লাগে না। মেঘ আনমনে বলে উঠল। না সাজলে কি করতেন? আবির মেঘের চোখের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে আস্তে করে চোখ মেরে বলল, রোম্যান্স। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। আবির প্রথমবারের মতো মেঘকে চোখ মেরেছে। হতবিহবল মেঘ নিস্তব্ধ হয়ে গেছে। আবির তো কদম এগিয়ে এসে মেঘের কানের কাছে ফিস ফিস করলো, এভাবে তাকিয়ে নিজের বিপত্তি ডেকে আনিস না। আমাকে তো সাজ নষ্ট করাতে বাধ্য করিস না প্লিজ। মেঘ নিজেকে সামলে অনুষ্ণ কণ্ঠে বলল, শাওয়ার নিয়ে আসুন তাড়াতাড়ি। আবির বিছানার পাশে ধপ করে বসে উদাসীন কণ্ঠে বলল, শার্টের বোতামগুলো খুলে দে। পারবো না। তাহলে আমিও শাওয়ার নিতে যাব না। আবির প্রণা চালো। মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে এগিয়ে এসে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আপনি বড্ড জ্বালাচ্ছেন। আবির ঠোঁট ভিজিয়ে নরম স্বরে বলল, পাগলকে উস্কাবে আর তার পাগলামি সহ্য করবে না, তা কি করে হয় সোনা? সোনা শব্দটা শুনে মেঘ থম মেরে দাঁড়িয়ে পড়েছে। পরপর দ্রুত গতিতে সব বোতাম খুলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শেষ, তাড়াতাড়ি যান। হ্যাঁ। আবির মুচকি হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে যেতে যেতে রাগী স্বরে বলল, রুম থেকে বের হলে আমি কিন্তু বিয়েই করব না। মেঘ রাগী চোখে তাকাতেই আবির ঠান্ডা কণ্ঠে বলে উঠল, এত কিউট করে সেজে এভাবে তাকাস কেন? যাচ্ছি তো। আবির ওয়াশরুমে ঢুকে গেছে। মেঘ বিছানার এক কোণে বসে আনমনে হাসছে। আজকের আবির ভাই যেন আগাগোড়াই ভিন্ন। কথায় কথায় লজ্জা দেওয়াই যেন তার একমাত্র কাজ। লজ্জায় মেঘের গালে দেওয়া গোলাপি ব্লাশন এখন টকটকে লাল দেখাচ্ছে। মেঘ আবিরের হলুদের পাঞ্জাবিটা দেখছে। গায়ে হলুদের পুরো শপিং তানভীর একাই করেছে, যদিও আবিরের পছন্দের বাহিরে কিছুই কেনেনি। আবিরের যে রঙের পাঞ্জাবি পরার ইচ্ছে, মেঘকে যে রঙের শাড়ি পরানোর ইচ্ছে ছিল, আর ঠিক যেভাবে সাজানোর ইচ্ছে ছিল, তানভীর সেভাবেই সবটা করেছে। আপাতত বাহিরের ফটোশ্যুট হবে, সন্ধ্যার পর মেন প্রোগ্রাম শুরু হবে। তখনের জন্য লেহেঙ্গা কিনে রেখেছে। আবির কিছুক্ষণের মধ্যে কোমরে টাওয়াল জড়িয়ে বেরিয়ে আসছে। লাজুক মেঘ এক পলক দেখে লজ্জায় সেই যে মাথা নিচু করেছে আর চোখ তুলে তাকাতে পারছে না। আবির আর একটা শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কোথায় ছবি তুলবি? মেঘ এক নাগারে অনেকগুলো জায়গার নাম বলল। আবির প্রশস্ত নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, এই 3 দিন কি শুধু জায়গায় ঠিক করেছিস? হ্যাঁ। আবির আস্তে করে বলল, এখন পাঞ্জাবিটা পরিয়ে দেন। মেঘ আবার ঠোঁট উল্টালো। আবির সঙ্গে সঙ্গে বলল, যত দেরি করবি তত কম ছবি তুলতে পারবি, এই আমি বলে রাখলাম। শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না, শ্বশুরের সাথে মিলে জামাইকে কষ্ট দেয়া না, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় ফেরত দেব। মেঘ ধীর গতিতে পাঞ্জাবির বোতাম খুলছে আর মনে মনে আবিরকে বকছে, বেহায়া বেয়াদ্দব বেটা। অকস্মাৎ কেউ একজন দরজায় ডাকলো। মেঘ দরজার দিকে তাকিয়ে উঁচু স্বরে বলল, দরজা খোলাই আছে। দরজা খুলতেই মালার গম্ভীর মুখ ভেসে উঠল। আবির মালাকে দেখে তড়িৎ বেগে বিছানার উপর রেখে দেওয়া টাওয়ালটা টেনে নিজের গা ঢেকে ফেলেছে। আবিরের ঝড়ের গতিতে গা ঢাকা দেখে মালা ঠোঁট পাকালো। মেঘ মালাকে দেখে মুচকি হেসে বলল, আপু কেমন আছেন? ভালো। মেঘ পুনরায় বলল, ভেতরে আসুন। আবির এবার শক্ত কণ্ঠে মেঘকে বলল, পাঞ্জাবি কি পরিয়ে দিবি? মালা আবিরকে এক নজর দেখে রাশভারী কণ্ঠে বলল, অসময় বিরক্ত করার জন্য দুঃখিত। ফুপা তোমাকে ডাকতেছে, এটাই বলতে এসেছিলাম। ধন্যবাদ। আব্বুকে গিয়ে বল একটু সময় লাগবে, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে রেখে যায়। মালা দাঁতে দাঁত চেপে দু হাতে ঠাস করে দরজা বন্ধ করেছে। উচ্চ শব্দে আবির মেঘ দুজনেই চোখ বন্ধ করে ফেলেছে। মেঘ চোখ খুলে শান্ত গলায় বলল, আপুর সাথে এভাবে কথা বলা ঠিক হয়নি আপনার। ঠিক বেঠিক আমাকে বোঝাতে হবে না ম্যাডাম। এই মালা আমাকে খুব জ্বালিয়েছে। শুধুমাত্র আব্বুর ভয়ে এতদিন বাড়াবাড়ি করিনি, নয়তো মালাকে অনেক আগেই সায়স্তা করে ফেলতাম। মেঘ কেবল মুচকি হাসলো, কিছু বলার প্রয়োজন মনে করলো না। আবির রেডি হয়ে মেঘকে নিয়ে নিচে নামছে। আবিরের মামার বাড়ির সবাই ইতিমধ্যে চলে আসছে। মেঘের মামা বাড়ির মানুষ এখনো আসেনি। মায়েশা আপুর লাস্ট মাস চলছে, কিছুদিনের মধ্যে ডেলিভারি, তাই উনি আজ আসতে পারেননি। শরীর সুস্থ থাকলে বিয়ে বা বউ ভাতে অন্তত পক্ষে আসবেন। আবির মামা মামিদের সাথে কথা শেষ করে বাসা থেকে বের হলো। বাসার সামনে তানভীর দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বন্যাকে একাধারে কল দিয়েই যাচ্ছে। আবির আচমকা তানভীরের এক হাত পেছনে চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল,
শালা তুই আব্বুর কাছে গেছিলি কোন সাহসে? মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল। প্লিজ ভাইয়া ছাড়ুন। তানভীর ব্যথায় আর্তনাদ করতে করতে তপ্তস্বরে বলল, আমাকে মেরে লাভ নেই, আমরা না গেলে আজকের স্পেশাল দিনটা পেতেই না। তানভীরকে ছেড়ে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমরা মানে? আর কে কে গেছিলি? রাকিব ভাইয়া, রাসেল ভাইয়া। হারামির দল, ওই দিন আমাকে ফেলে আসার কারণ এটাই ছিল ওদের। তোরা সব কয়টাকে দেখে নেব, শুধু কয়েকটা দিন যাক। এর মধ্যে সাকিব আসছে। এক দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ফাইনালি আমি তোমাদের বিয়ে খেতে আসছি, ভাবতেই পারছি না। সাকিব আচমকা ঘাড় কাত করে আহ্লাদী কণ্ঠে বলল, হাই ভাবি। হাই। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীর বর্ণাকে কলের পর কল দিচ্ছে দেখে আবির মৃদু স্বরে বলল, যতই চেষ্টা কর আমার রেকর্ড ভাঙতে পারবি না। রেকর্ড ভাঙার কোনো ইচ্ছে নেই আমার, আপাতত মেয়েটার রাগ কমলেই চলবে। আবির রাজভারী কণ্ঠে বলল, এসব বাদ দিয়ে বিকেলে সোজা ওদের বাসায় যাবি। ওর আব্বু আম্মু বোনকে দাওয়াত দিবি, সাথে করে বন্যা আর তার ভাইকে নিয়ে আসবি। মেঘ, মিম, আরিফ, আইরিন, সাকিব, তানভীর আর আবির ফটোশ্যুট করতে বেরিয়েছে। সাথে ক্যামেরাম্যান তো আছেই। সবাই হাসি খুশিতে থাকলেও আরিফ আর মিম একটু পরপর ঝগড়া লেগে যায়। একবার তানভীর আর একবার আইরিন আটকে আটকে রাখছে। ফটোশ্যুটের লাস্ট দিকে তানভীর ওদের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় আসছে। সাথে 2টা কার্ডও নিয়ে আসছে। একটা নর্মাল দাওয়াতের কার্ড, অন্যটা বন্যার জন্য স্পেশালভাবে বানানো। যদিও প্ল্যানটা মেঘই দিয়েছে। তানভীর বাসায় ঢুকতে বন্যার বড় বোনের সাথে দেখা। তানভীরকে দেখে মোলায়েম কণ্ঠে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল আন্টি বাসায় নেই? আব্বু আম্মু আর রিদ একটু বাহিরে গেছে। বসো, শুনলাম মেঘের বিয়ে। তানভীর বিয়ের কার্ড হাতে দিয়ে বলল, জি আপু, হুট করে সবকিছু ঠিক হয়েছে যে সময় নিয়ে ওইভাবে দাওয়াত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমাদের কিন্তু 2 দিনের দাওয়াত, আগামীকাল কমিউনিটি সেন্টারে আর পরশুদিন বাসায়। আঙ্কেল আন্টিকে বলবেন অবশ্যই যেতে হবে। আর এখন আপনি আর বন্যা রেডি হয়ে আমার সাথে বাসায় চলুন। আরে না ভাই, আমি যাব না, বন্যাকে নিয়ে যাও। মেঘ আরো 5 বছর আগে থেকে আমাকে বলে রাখছে ওর বিয়েতে বন্যাকে কম করে হলো 3 দিনের জন্য দিতে হবে। আমিও মেঘকে কথা দিয়েছিলাম বন্যার বিয়ে না হলে আমি আব্বু আম্মুকে বুঝি 3 দিনের জন্য পাঠাবো। এখন দেখো, মেঘের বিয়ের কথা শোনার পর থেকে সেই মুখ ফুলি রুমে ঢুকেছে আর বের হচ্ছে না। গত 2 দিন আব্বু অসুস্থ ছিল। এ অবস্থায় বাসা থেকে বের হতে পারছিল ঠিকই, তবে 24টা ঘন্টা শুধু মেঘ কি করছে, মেঘের কি হয়েছে, মেঘ কেমন আছে, এসব করেই কাটিয়েছে। আব্বু অসুস্থ না থাকলেই আমি নিজে বন্যাকে নিয়ে তোমাদের বাসা থেকে ঘুরে আসতাম। বন্যা কোথায় এখন? রুমে। ওর সাথে একটু কথা বলা যাবে? আসো। বন্যার বোন দরজার সামনে দাঁড়িয়ে জোরে ডাকতে ডাকতে বলল, এই বন্যা, দরজা খোল, মেঘের ভাই তোর সাথে কথা বলতে আসছেন। আমি দরজা খুলবো না, ওনাকে চলে যেতে বলো। বন্যা, তানভীর এখানে দাঁড়িয়ে আছে, দরজাটা খোল। বললাম তো খুলবো না। তানভীর এবার মোলায়েম কণ্ঠে বলল, বন্যা প্লিজ দরজাটা খোলো। আপনি চলে যান এখান থেকে, ধুমধাম করে বোনের বিয়ে দিয়ে দেন গিয়ে। তানভীর কপালের ঘাম মুছে শক্ত কণ্ঠে বলল, তুমি না গেলে বোনও বিয়েতে বসবে না, কারণটা তুমি খুব ভালোভাবে জানো। বন্যা এবার একটু থামলো। তানভীর শক্ত কণ্ঠে পুনরায় বলল, প্লিজ বন্যা দরজাটা খোলো, আমার কথাগুলো অন্তত শোনো। বন্যা রাগে ফুঁসতে ফুঁসতে দরজা খুলে রাগান্বিত কণ্ঠে বলল, সবকিছু ঠিকঠাক করে এখন আমাকে মিথ্যে গল্প শোনাতে আসছেন? বন্যার বোন ধীর কণ্ঠে বলল, বন্যা আস্তে কথা বল। তানভীর মৃদু স্বরে বলল, সমস্যা নেই আপু, ওকে বলতে দেন। বন্যার বোন স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি ওর সাথে কথা বলো, আমি চা নিয়ে আসছি। বন্যার বোন চলে যেতেই তানভীর মলিন কণ্ঠে বলল, সরি। বন্যার 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করলো, সরি, মেঘের চিন্তায় আমি 2 রাত 1 ফুটেও ঘুমাতে পারিনি। আমি সেদিন কথাগুলো না বলে মেঘ শাড়ি পরে বের হতো না, আর পরবর্তী ঘটনাগুলোও ঘটতো না। সব দোষ আমার। আমি মেঘের ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি। এসব ভেবে উঠতে বসতে আমার নিজের মারতে ইচ্ছে করছিল নিজেকে। আপনাকে শত কল দিয়েছি, এক পর্যায়ে আপনি আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছেন। আমি দিশা পিশা পাচ্ছিলাম না,
বাসায় আব্বু অসুস্থ, ওইদিকে মেঘের কী হয়েছে জানতে পারছিলাম না। আপনাদের বাসায় যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই পাইনি। আমাকে এত কষ্ট দিয়েছেন আপনারা, আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? একটা বারের জন্য কি জানানো যেত না আমায়? তানভীর বন্যার দিকে তাকিয়ে অনুষ্ণ কণ্ঠে বলতে শুরু করলো, তুমি বিশ্বাস করো, আমি বা বোনও চাইলেও কিছু করতে পারছিলাম না। যেখানে ভাইয়ের সাথে পর্যন্ত যোগাযোগ বন্ধ করতে বাধ্য করা হয়েছে, সেখানে কতটা চাপে ছিলাম আমি একবার ভাবো। তোমাকে তো আগেই বলেছে, বোনের ফোন বরাবর কাছে জমা ছিল, আর আমি গত 3 দিন নিজের ইচ্ছেতে কোনো দিকে পাও পারাতে পারিনি। ঘুমোতে গেলে পর্যন্ত বরাবর অনুমতি নিয়ে যেতে হয়েছে। আমাকে এমনভাবে থ্রেট করা হয়েছে, যদি আমি কোনোভাবে ভাইয়ের সাথে বা কারোর সাথে ভাইয়ের বিষয় নিয়ে কথা বলি, তাহলেই বিয়ে বাতিল। একজন মানুষ যদি 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট অন্তর অন্তর কল দিয়ে কাজের অর্ডার দেন, আর সেই কাজ হয়েছে কিনা সেটা প্রমাণ পর্যন্ত চান, ওই অবস্থায় আমি কিভাবে কি করতাম বলো? তোমাকে বাসা থেকে বের করে যে দুটো কথা বলবো, এটুকু সময় আর সুযোগ আমাকে দেওয়া হয়নি। শুধু আমি না, রকিব ভাইয়া আর রাসেল ভাইয়ের থ্রেটের উপরে ছিল। বিভিন্ন প্রয়োজনে বরাবর সামনে দাঁড়িয়ে একে তাকে কল দিতে হচ্ছিল। সেখানে বারবার তোমার কল আসা কতটা বিপজ্জনক একবার ভাবো। আমি সত্যিই দুঃখিত। এখন প্লিজ চলো। তানভীর বন্যার জন্য আনা স্পেশাল কার্ডটা বন্যাকে দিল। বন্যা কার্ডটাকে ভালোভাবে পরখ করে চোখ মুছে চাপা স্বরে বলল, আমি যাবো, তবে শুধুমাত্র মেঘের জন্য। তানভীর মুচকি হেসে বলল, ধন্যবাদ। বন্যা ফোঁস করে উঠল, ধন্যবাদ দিতে হবে না, আপনার সাথে আমার কোনো কথা নেই। তানভীর মনমরা হয়ে বলল, আমার কি দোষ? বন্যা ভ্রু গুটিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনার কোনো দোষ নেই, আপনি তো অপাপবিদ্ধ, সব দোষ আমার। আমি কেন এত ভাবি? তুমি দায়িত্বশীল, বিনম্র একটা মেয়ে। তুমি ভাববে না তো কে ভাববে বলো? তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে, বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত। আর সবাইকে বিয়েতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো। এখন আলহামদুলিল্লাহ সবকিছু আমি সামলে নিয়েছি। যা ঝড় গিয়েছে সব আমার উপর দিয়ে গিয়েছে। ভাইয়ের খুব বেশি ফাইট করতে হয়নি। আর বোনের কথা কি বললো, ও তো গত 3 দিন সারাটাক্ষণ শুধু বন্যা আর বন্যায় করে যাচ্ছিল। আর সকালে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছে, বিকেলের মধ্যে তোমাকে যেভাবেই হোক বাসায় নিয়ে যেতে হবে। বোনের ভাইয়াকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে। বাসাতে সেভাবে কথা বলতে পারতাম না, কিন্তু বনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগলা হয়ে যেত। কিন্তু কি করতাম বলো? বড় আব্বু একদম সময় বেঁধে কোনো কাজে পাঠাতেন। তুমি তো জানোই উনি এক কথার মানুষ, কাজে এদিক সেদিক হলে খবর আছে। বাই চান্স আমার কারণে ভাইয়ার বিয়ে আটকে গেলে আমি সারা জীবনও নিজেকে মাফ করতে পারতাম না। ভাইয়ের সামনে দাঁড়ানোর যোগ্যতাও হারিয়ে ফেলতাম। আমার মুখের সামনে একটা কথাতে ভাইয়া যে মস্ত বড় ভুলটা সিদ্ধান্তটা নিয়েছিল, আমি জানি সেই সিদ্ধান্তের জন্য বর্তমান ওদের উপর কোনো প্রভাব পড়ুক। তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেকে বলির কুমড়ো হতে হয়েছে। সেই সাথে ভাইয়ের সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরও পড়ে গেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন কি কানে ধরতে হবে? বন্যা থতমত খেয়ে বলল, না, কানে ধরতে হবে না, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। তানভীর নিচে চলে আসছে। বন্যার বোন চা নাস্তা দিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই বন্যা নিচে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু আম্মু আসেনি এখনো? না, আমি আব্বুকে আগে বলে রাখছি, তুই যা, সমস্যা নেই। তানভীর ধীর কণ্ঠে বলল, আমি ভাবছিলাম হৃদকে নিয়ে যাব। হৃদ যাবে না, বিয়েতে ওর ইন্টারেস্টিং কম, ও শুধু ঘুরতে পছন্দ করে। এখন যদি বলা হয় চল সিলেট যাই, 2 মিনিটও লাগবে না, সে ব্যাগ নিয়ে হাজির। আর যদি মুখ ফসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে, তাহলে ওর তালবাহানা শুরু হয়ে যাবে। ওর আশা করে লাভ নেই, তার থেকে বরং বোনাকে নিয়ে যাস। আচ্ছা আপু, কাল পরশু 2 দিনেরই দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। বোনা, তুইও সাবধানে থাকিস। আচ্ছা। তানভীর বন্যাকে নিয়ে বেরিয়ে মোখলেস মিয়ার দোকান পর্যন্ত আসতেই মোখলেস মিয়াকে নজরে পড়ল। উনি ওদের দেখে বর্ষা থেকে দাঁড়িয়ে পড়েছেন। তানভীর একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি। তানভীর মোখলেস মিয়ার সামনে এসে ভ্রু নাচাতেই মোখলেস মিয়া ভারী কণ্ঠে বললেন। তানভীর তপ্তস্বরে বলল, আপনার বউরে আমার বাড়িতে লইয়া যাইতাছি। আর কত বাপের বাড়িতে থাকবো? শ্বশুরবাড়ি হাওয়া বাতাসেরও তো দরকার আছে। হাসছে। নিজের 2টাকে সামলান, আমারটা আমি বুঝে নেব। আপনাকে শুধু জানাতে এসেছিলাম, এখন আসি।
বন্যাকে নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে। আবিরদের পুরো বাড়ি লাল, গোল্ডেন, বেগুনি, সবুজ, নীল রঙের আলোকসজ্জায় ঝলমল করছে। বাসার সামনে বিশাল আকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা। বন্যা মন্ত্রমুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেঘের 2 বছরের অনাবিল ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। গেট পার হতেই মোজাম্মেল খান আর আলী আহমেদ খানের সাথে দেখা। বন্যা সালাম দিতেই ওনারা একসঙ্গে সালামের উত্তর দিলেন। বন্যার ব্যাগের দিকে এক নজর তাকিয়ে মোজাম্মেল খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন,